দুই ভাই, সঞ্জয় আর আর্য। বাবা মা অনেক দিন আগেই মারা গেছেন। বড় ভাই সঞ্জয় LNDর ইঞ্জিনিয়ার, বয়স 28 থেকে 30 হবে। পরের ভাই আর্যর বয়স 23 থেকে 24, ডাক্তারি পড়ে, ফাইনাল ইয়ার চলছে। দুই ভাইয়ের ভীষণ মিল থাকলেও মাঝে মধ্যে তর্ক থেকে ঝগড়াও হয়, তবে সেটা রান্না নিয়ে। সঞ্জয় খুব ধীর স্থির, কম কথা বললেও সে কিন্তু আর্যকে ভীষণ ভালোবাসে। আর্যর স্বভাবটা আবার সঞ্জয়ের থেকে বিপরীত, একটু বেশি যেমন কথা বলে তেমনি চনমনে আর ছটফটে। তবে সেও কিন্তু দাদাকে খুব ভালোবাসে, শ্রদ্ধাও করে। দাদা কীরকম জামা প্যান্ট পরতে পছন্দ করে, কীরকম খাবার খেতে ভালোবাসে, উইকেন্ডেতে কোথায় ঘুরতে যাওয়া যায়, এমনকি বাড়ির বাইরের রং ঘরের রং কী হলে দাদার ভালো লাগবে সে সব জানে। আর্যর রান্নার হাতটা খুব একটা খারাপ নয়। বিভিন্ন রেসিপির বই পড়ে আর ইউটিউবে রান্নার রেসিপি দেখে সবই সে শিখেছে। সঞ্জয় সকাল 8:30টার মধ্যে ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বেরিয়ে অফিস চলে যায়। আর্য তারপর বাইক নিয়ে চলে যায় জিমে। সেখান থেকে 1-1.5 ঘন্টা পরে বাড়িতে এসে খেয়ে আবার কলেজ চলে যায়। মোটামুটি রবিবার আর ছুটির দিন বাদে একই রুটিন। আজ আর্য কলেজ থেকে বাড়ি ফিরে রান্নাঘরের দিকে না গিয়ে সে তার ল্যাপটপটা নিয়ে ডাইনিং টেবিলে বসে কী যেন ঘাঁটাঘাঁটি করছে। সঞ্জয়ও বাড়ি ফিরে ল্যাপটপ নিয়ে ভাইকে বসে থাকতে দেখে সে ভেবেছে ভাই হয়তো ল্যাপটপে তার সাবজেক্টের কিছু দেখছে। যেহেতু সামনে তার ফাইনাল পরীক্ষা, তাই তাকে চা তৈরির কথা না বলে নিজে 2 কাপ চা করে 1 কাপ ভাইয়ের পাশে রেখে ঘরে যাওয়ার আগে বলে যায়, চাটা খেয়ে নিস। 9টা বেজে যাওয়া সত্ত্বেও আর্য রাতের খাবারের জন্য ডাকছে না দেখে ঘর থেকে বেরিয়ে দেখে আর্য সেই একইভাবে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। খিদেটা একটু বেশি লাগায় সঞ্জয় আর না পেরে বলল, 9টা বেজে গেছে, খেতে দে ভাই। আর্য কোনো উত্তর না দিয়ে এক দৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে কী যেন টাইপ করছে। আসলে সে তার দাদার বিয়ের জন্য বেঙ্গলি শাদি.com-এ পাত্রীর খোঁজ করছিল। 1 মিনিট হয়ে গেছে আমার বলে এতক্ষণ পর আর্য বলল, সেই কলেজ থেকে এসে তোমার জন্য মেয়ে খুঁজতে বসেছি। অনেক খুঁজে খুঁজে এনাকেই আমার বৌদি হিসেবে পছন্দ হয়েছে। তাছাড়া ওনার সাবজেক্টও আমার খুব পছন্দের, সংস্কৃতে অনার্স। বলে ল্যাপটপটা দাদার দিকে ঘুরিয়ে দিয়ে বলল, তোমার পছন্দ হয় কিনা দেখো। সঞ্জয় বলল, তার মানে তুই এতক্ষণ এই করছিলি? আর্য বলল, হ্যাঁ, সেই কলেজ থেকে এসে। ওনার ডিটেলস সব এখানেই দেওয়া আছে, তুমি একবার দেখো প্লিজ দাদা, তুমি আর না করো না। কলেজের বন্ধুদের কাছে কথা শুনতে হচ্ছে। বাবা মা কেউ একজন থাকলে এতদিন তোমার কবে বিয়ে হয়ে যেত। তারা কেউ নেই বলে কি তোমার বিয়ে হবে না? ঘটকের খোঁজখবর কোথায় পাওয়া যায় তা জানি না। নিজেদের বলতে যারা আছে তারাও কেউ দায়িত্ব নিয়ে দেখে দিচ্ছে না ভালো মন্দের ভয়তে। এদিকে বন্ধুরা আমাকে বলতেও ছাড়ছে না। তাই ঠিক করলাম নিজেরাই দেখে নেব। এখন বলো কবে এনাকে তুমি দেখতে যেতে পারবে, সেই ডেটটা ঠিক করো। ততক্ষণে আমি প্রেসার কুকারের মধ্যে মুসুরির ডাল আর আলু চাপিয়ে দিয়ে মোড়ের মাথা থেকে 8টা রুটি নিয়ে আসি বলে সে রান্নাঘরে গিয়ে ঢুকলো। সঞ্জয় ল্যাপটপের ছবিটার দিকে তাকালো, তারপর তার ডিটেলস দেখে ল্যাপটপটা বন্ধ করে দিল। রাতের খাবার খেতে খেতে সঞ্জয় বলল, ঠিক আছে, আগামীকাল শনিবার অফিসে আমার খুব একটা কাজ না থাকায় যাওয়া যেতে পারে, কিন্তু এক্স্যাক্টলি লোকেশনটা কোথায়? আর আমি তুই ছাড়া আর কে কে যাবে? আর্য বলল, অন্য কেউ না, তুমি একা যাবে। জায়গাটা হলো পিয়ারা গন্ধর্বপুর। এটা একটা গ্রাম। বসিরহাট স্টেশনে নেমে অটো বা টোটো রিজার্ভ করে গন্ধর্বপুরের মোহনলাল সরকারের মহাশয়ের বাড়িতে চলে যাবে। স্টেশন থেকে ওনার বাড়ি পর্যন্ত আনুমানিক 6 থেকে 7 কিলোমিটার হবে বলে আর্য বলল। আমি উঠে হাত ধুয়ে ওনাদের একটা মেল করে দিচ্ছি, তাছাড়াও ফোন করে ডিটেলসে সব জানিয়ে রাখছি। সে তো হলো, কিন্তু
তুই না গেলে হয়? আমি একা যাব? আমি একা গেলে তারা কি ভাববে? তাছাড়া তুই থাকলে কথা বলতে সুবিধা হতো। আগামীকাল আমার প্র্যাকটিক্যাল ক্লাস আছে, তুমি সেটা ভুলে গেলে বলে হাসতে হাসতে আর্য বলল, ঘাবড়াবার তো কিছু নেই, যাবে, দেখবে, চলে আসবে। যদি মনে করো তোমার পছন্দ হয়েছে তখন অবশ্য সেকেন্ড ওপিনিয়ন হিসেবে আমাকে ডেকে নিতে পারো। সঞ্জয় মুখের খাবার শেষ করে বলল, দরকার নেই, তার থেকে রবিবার তুই আর আমি একসাথে যাব। আর্য দাদার দিকে ফিরে একটু হেসে বলল, সত্যি দাদা, তুমি না? সঞ্জয় একটু গম্ভীর হয়ে বলল, যদি পছন্দ হয় তখন তো আমাকে স্টে করতে হবে, সেটা আবার কোথায় করব? আর্য উঠে হাত মুখ ধুতে ধুতে বলল, দাদা, বসিরহাটে অনেক ভালো ভালো গেস্ট হাউস আছে, তুমি অত ভাবছো কেন? আগে তো দেখো তোমার পছন্দ হোক, তারপর তো সেকেন্ড ওপিনিয়ন বা স্টের ভাবনা। তেমন হলে আমাকে একটা ফোন করে দিও, আমি সঙ্গে সঙ্গে সব থেকে ভালো গেস্ট হাউস তোমার জন্য বুক করে রাখবো। তুমি ওখানকার কোনো রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে সেখানে গিয়ে শুয়ে পড়বে। বলে আর্য তার ল্যাপটপের কাছে যেতে যেতে সঞ্জয়কে বলল, তোমার খাওয়া শেষ হলে থালা আর বাটিটা সিঙ্কের মধ্যে রেখে দিও, পরে আমি পরিষ্কার করে রাখছি। আগে আমি মেইলটা করে রাখি, তারপর। মোহনলাল বাবুকে ফোন করে বলে দিই তুমি কাল যাচ্ছ। মোহনলাল সরকার স্কুল মাস্টার ছিলেন, অতিশয় ভদ্রলোক। আশেপাশের সবাই তাকে মোহনবাবু বলেই ডাকেন। অনেক দিন রিটায়ার করেছেন, এখন চাষবাস ও মাছের চাষ করেন। মূলত এগ্রিকালচার নিয়েই আছেন। নিজস্ব একটা ট্রাক্টরও আছে, যেটা ছোট মেয়ে কুহেলি নিজেদের জমি চাষ করার কাজে ব্যবহার করে। 2 মেয়ে আর স্ত্রী নিয়ে তার সংসার। বড় মেয়ে অনিতা সংস্কৃতে অনার্স নিয়ে MA পাস করে চাকরির চেষ্টা করছে, আর ছোট মেয়ে কুহেলি এগ্রিকালচারে অনার্স নিয়ে বসিরহাট কলেজে পড়ছে। কুহেলি তার স্কুটিতেই কলেজ যাতায়াত করে। তাছাড়াও বাড়ির প্রায় সব কাজ, দোকান বাজার থেকে শুরু করে বাবা মাকে ছাড়াও পাড়ায় যদি কেউ অসুস্থ হয়ে পড়ে স্কুটিতে বসিয়ে তাকে ডাক্তারের কাছেও নিয়ে যায়। খুবই ছটফটে, সাহসী ও প্রাণচঞ্চল এই কুহেলি বাবা মা দিদি ছাড়াও পাড়ার প্রায় সবারই খুব প্রিয়। মোহনবাবুর বাড়িতে একটা চাপা গুঞ্জন চলছে সকাল থেকে। আর্যর মেলটা কুহেলি রাতেই দেখেছে এবং মোহনবাবুর কাছে ফোনও এসেছে যে সঞ্জয় অনিতাকে দেখতে আসছে আজ। সঞ্জয় যখন মোহনবাবুর বাড়িতে এসে পৌঁছলো তখন বেলা প্রায় 11:30। সঞ্জয়ের টোটোটা মোহনবাবুর বাড়ির গেটের সামনে থামতেই কুহেলি ছুটে এসে বলল, আপনি কি মিস্টার সঞ্জয়? ব্যাগটা কাঁধে নিয়ে টোটোর ভাড়া মিটিয়ে বলল, হ্যাঁ আমি সঞ্জয়। আসুন বলে কুহেলি সঞ্জয়কে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে একটা বড় ঘরেতে বসিয়ে পাখাটা চালিয়ে দিয়ে বলল, আপনি একটু বসুন, বাবা এক্ষুনি আসছেন। বলে কুহেলি চলে গেল। সঞ্জয় বাড়ির ভেতর ঢুকে বুঝতে পারল বাড়িটা বেশ বড়। 3 দিকে বড় বারান্দা, আর বারান্দা সংলগ্ন অনেকগুলো ঘর। যে ঘরটিতে সে এসে বসেছে সেটি বেশ পরিপাটি করে সাজানো। অনেকটা জার্নি করতে হয়েছে। বলতে বলতে মোহনবাবু ঘরে ঢুকে সঞ্জয়ের সামনে চেয়ারে এসে বসলেন। আবার বললেন, রাস্তায় কোথাও কোনো অসুবিধা হয়নি তো? সঞ্জয় উঠে মোহনবাবুকে প্রণাম করে বলল, না না, কোনো অসুবিধা হয়নি, তবে আমাকে তো আবার ফিরতে হবে, আপনি যদি দেখার ব্যবস্থাটা করে দেন। মোহনবাবু বললেন, আগে চা জল খাবার তো খাও, সেই সকালে বেরিয়েছ, যাও পাশে ওয়াশরুম আছে, ফ্রেশ হয়ে নাও, আমি ওদের একটু তাড়া লাগাই। বলে মোহনবাবু চলে গেলেন। সঞ্জয় হাত মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়েই দেখে কুহেলি টেবিলের সামনে চা জলখাবার সাজিয়ে দাঁড়িয়ে আছে। সঞ্জয় টেবিলের সামনে এসে প্লেটগুলো দেখে কুহেলিকে বলল, এগুলো কি আমার জন্য? একটা বড় প্লেটে অনেকগুলো মিষ্টি সাজানো, তারপর আর একটা প্লেটে গোটা আস্টেক লুচি ও বাটিতে আলুর তরকারি। কুহেলি বলল, হ্যাঁ এগুলো সব আপনাকে খেতে হবে। সঞ্জয় কুহেলিকে একবার দেখল,
তারপর চেয়ার টেনে নিয়ে বসে জলের গ্লাস থেকে একটু জল খেয়ে চায়ের কাপ তুলে নিয়ে তাতে চুমুক দিয়ে বলল, তুমি কে? কুহেলি প্রায় সঙ্গে সঙ্গেই বলল, আপনি যাকে দেখতে এসেছেন আমি তার ছোট বোন, আমার নাম কুহেলি। সঞ্জয় বলল, বাহ, খুব সুন্দর নাম তো তোমার। তা তুমি আমায় একটু সাহায্য করবে? কুহেলি হেসে বলল, কি বলুন? না, তেমন কিছু না, বলে চায়ের কাপে আবার চুমুক দিয়ে বলল, এখন তো 11:30 বাজে, তার উপর আমি মিষ্টি খাই না, তাই এই মিষ্টির প্লেটটা আর 4টে লুচি তুলে নিয়ে গেলে ভালো হয়। বলে চায়ের কাপ খালি করে কাপটা টেবিলে রেখে বলল, আমি এত খেতে পারবো না। কুহেলি বলল, কেন, আপনার কি ডায়াবেটিস আছে? সঞ্জয় হেসে বলল, ডায়াবেটিস থাকলে হয়তো 2-1 পিস মিষ্টি খেতাম, আসলে মিষ্টিতে আমার অ্যাসিড হয়। কুহেলি বলল, এখানকার রসমালাই খুব বিখ্যাত, ওটা খেলে আপনার কিচ্ছু হবে না। তখনই মোহনবাবু ঘরে ঢুকে বললেন, তুমি বাবা যেটুকু পারবে সেইটুকুই খাও, তারপর ও নিয়ে যাবে। কুহুমা, তুই যা, দিদিকে রেডি করে নিয়ে আয়, দেরি করিস না। কুহেলি ঘর থেকে চলে যেতেই মোহনবাবু সঞ্জয়কে বললেন, তোমার ভাই আমাকে মোটামুটি ফোন করে তোমাদের ব্যাপারে সব বলেছে, কিন্তু আমি তোমার কাছে কিছু জানতে চাই। সঞ্জয় লুচির সঙ্গে তরকারি মাখিয়ে মুখের সামনে ধরে বলল, বলুন, কি জানতে চান আপনি? মোহনবাবু সঞ্জয়ের সমস্ত খুঁটিনাটি জানতে লাগলেন। কুহেলি দিদির কাপড় ঠিক করতে করতে বলছে, কি জানি, এরকম তো কখনো দেখিনি বা শুনিনি। মেয়ে দেখতে এসেছে, অথচ মাসি, মেসো, বৌদি, কাকিমা, এমনকি কোনো বন্ধুও সঙ্গে নেই। যে বিয়ে করবে সেই দেখবে, সেই ফাইনাল করবে, এটা আবার কেমন একটা সন্দেহজনক ব্যাপার। বাবাকে বলেছি ভালো করে খোঁজ নাও। বলে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, তবে এটাও ঠিক, সঞ্জয়বাবুদের পরিবার বলো, সংসার বলো, আত্মীয় কিংবা বন্ধু, সবই ওই 2 ভাইয়ের মধ্যে সীমাবদ্ধ। অনিতা কুহেলির হাত চেপে ধরে বলল, তুই এত জানলি কি করে? তোকে কি উনি বলেছেন? কুহেলি বলল, না রে দিদি, ওনার সঙ্গে আমার তেমন কোনো কথা হয়নি, আমি জেনেছি ওনার প্রোফাইল ঘেঁটে। তবে দিদি এটাও ঠিক, সঞ্জয়বাবুকে দেখতে কিন্তু বেশ, তোর সঙ্গে ভালো মানাবে। তুই থামবি? মৃদু তিরস্কার করে ওঠে অনিতা। আসলে কুহেলির কথাগুলো শুনে একদিকে যেমন তার বুক দুরু দুরু করছিল, অন্যদিকে তেমনি আবার তার ভালোই লাগছিল। সেও সঞ্জয়কে ব্যাগ কাঁধে কুহেলির সঙ্গে বাড়ির ভেতরে ঢুকতে এক ঝলক দেখে তো ভালোই লাগছিল। মা মনোরমা দেবী মেয়েদের ঘরে ঢুকে বললেন, তোরা আর কত দেরি করবি? চল, আর সাজতে হবে না, ওনারা বড় ঘরে অনেকক্ষণ বসে আছেন, তাছাড়া ছেলেটাও তো আবার অনেকটা রাস্তা ফিরবে। হ্যাঁ মা, এই তো হয়ে গেছে, আমরা বড় ঘরে যাচ্ছি, তুমিও এসো। কুহেলি অনিতাকে নিয়ে সঞ্জয়ের ঘরে ঢুকলো, পিছন পিছন এলেন মনোরমা দেবীও। সঞ্জয় উঠে দাঁড়িয়ে সবাইকে নমস্কার করে কুহেলিকে ইশারা করে টেবিলের প্লেটগুলো দেখালো। কুহেলি টেবিল থেকে কাপ প্লেটগুলোকে তুলে নিয়ে ভিতরে রাখতে চলে গেল। মনোরমা দেবী সঞ্জয়কে বসতে বলে বললেন, তুমি যা জানতে চাও আমার মেয়েকে জিজ্ঞাসা করতে পারো, বলে অনিতাকে চেয়ারে বসিয়ে দিলেন। অনিতাকে দেখে সঞ্জয়ের মনে হলো কুহেলির মতো অতটা সুন্দর না হলেও তেমন যেন একটা নরম, স্নিগ্ধ, কমনীয় সৌন্দর্যে ভরা, যেটা না দেখলে অনুভব করা যায় না। সঞ্জয়ের ভালো লেগেছে এবং পছন্দও হয়েছে, কিন্তু এটা সে বলে কি করে? এখন তো আর্যকেই দরকার। ও বলেছিল যদি পছন্দ হয় তাহলে তাকে খবর দিতে। সবাইকে চুপচাপ দেখে মনোরমা দেবী বললেন, তা বাবা, তোমার যদি কিছু জানবার থাকে জিজ্ঞাসা করতে পারো। সঞ্জয় বলল, না মাসিমা, জানবার বলতে ঠিকই আছে, তবে যে এই দেখার ব্যবস্থাটা করেছে ফাইনাল ডিসিশনটা সেই নেবে, মানে আমার ভাই আর্য। ওর আমার সাথেই আসার কথা ছিল, কিন্তু একটা কাজ থাকায় আসতে পারেনি। এখন আপনারা অনুমতি দিলে আমি ওকে আগামীকাল আসতে বলতে পারি। কুহেলি প্লেটগুলো রেখে ঘরে ঢোকার সময় সঞ্জয়ের কথাগুলো শুনে
কেমন যেন একটু খটকা লাগলো, রাগ হলো তার। দাদার বিয়ের ডিসিশন নেবে ভাই? মোহনবাবুও একটু অবাক হলেন। বর্তমান দিনে দুই ভাইয়ের এত মিল সচরাচর দেখা যায় না। তবু তিনি বললেন, ঠিক আছে বাবা, তুমি একটু বসো, আমরা আলোচনা করে তোমাকে জানাচ্ছি বলে বাড়ির সবাইকে নিয়ে ভেতরে চলে গেলেন। কিছুক্ষণ পর মোহনবাবু সঞ্জয়কে এসে বললেন, ঠিক আছে, তুমি তোমার ভাইকে খবর দাও। সঞ্জয় হেসে মোহনবাবুকে বলল, আপনাদের অনেক ধন্যবাদ। ঠিক আছে বলে ব্যাগটা কাঁধে নিয়ে সে বলল, তাহলে কাল আবার এরকম সময় আসছি বলে এগোতে যাবে? মোহনবাবু বললেন, তা বাবা, তুমি এখন কোথায় যাবে? সঞ্জয় বলল, বসিরহাটে পথের সাথে গেস্ট হাউসে, ওখানে থাকার ভালো ব্যবস্থা আছে। সকালে আসার সময় আর্য বলে দিয়েছিল। এখানে আসার আগে ওটা দেখেও এসেছি, ভালোই ব্যবস্থা আছে। মোহনবাবু এগিয়ে এসে বললেন, না বাবা, সেটা কি করে হয়? তোমার যাওয়া হবে না, তুমি এখানেই থাকবে আমাদের বাড়িতে। সঞ্জয় একটু ইতস্তত করে বলল, আমি আসার সময় দেখে এসেছি, ওখানে থাকলে আমার কোনো অসুবিধা হবে না। মোহনবাবু বললেন, আমি জানি তোমার কোনো অসুবিধা হবে না, কিন্তু তুমি আমার বাড়ির অতিথি, তাছাড়া প্রয়োজনে তোমাকে থাকতে হচ্ছে। আমি কুহুকে পাঠিয়ে দিচ্ছি, ও তোমার সব ব্যবস্থা করে দেবে বলে মোহনবাবু চলে যেতে গিয়েও আবার ঘুরে সঞ্জয়কে বললেন, তোমার ভাই কাল কোন ট্রেনে আসবে? আমাকে একটু আগে থাকতে বললে ভালো হয় বলে উত্তরের অপেক্ষা না করে মোহনবাবু চলে গেলেন। সঞ্জয় কাঁধের থেকে ব্যাগটা নামিয়ে চেয়ারে বসে ভাবতে লাগলো, কোথায় বসিরহাট শহরটা দেখবো ঘুরবো, তা না এই পাড়াগায়ে থাকতে হবে। চলুন। কুহেলি সঞ্জয়কে ডাকতে এসেছে। সঞ্জয় কুহেলিকে দেখে বলল, তুমি তোমার বাবাকে একটু বুঝিয়ে বলো না, কাল আমরা দুই ভাই একসাথে আসব। কুহেলি বলল, বাবা যখন বলেছেন আপনাকে এখানে থাকতে, তখন আমার কথায় আর কোনো কাজ হবে না। একটা দিন এখানে থেকেই দেখুন না গ্রাম্য পরিবেশ আর আমরা এখানকার মানুষগুলো কেমন। এখন চলুন, আপনার থাকার ঘরটা আপনাকে দেখিয়ে দিই। দুপুরের স্নান খাওয়া সেরে ঘরের মধ্যে পায়চারি করতে করতে আর্যকে একটা মেসেজ করে রাখলো সঞ্জয়। বিকেলের পর কুহেলি এসে সঞ্জয়কে চা দিয়ে চলে যাওয়ার সময় বলে গেল, বড় ঘরে সন্ধ্যের পর আপনাকে যেতে বলেছেন বাবা। সবে চা মুখে দিয়েছে, আর্যর ফোনটা এলো। সঞ্জয় ফোনটা ধরেই আর্যকে বলল, তোর প্র্যাকটিক্যাল ঠিকঠাক হয়েছে তো? এদিককার খবর বলতে আমি তো ওনাদের বাড়িতেই আছি। সে এ বাড়িতে আসার পর থেকে এখনো পর্যন্ত যা যা ঘটেছে তার সমস্ত বিবরণ সবিস্তারে আর্যকে জানিয়ে বলল, কাল তুই কখন আসবি? সেটা শুনে বলল, ঠিক আছে, তাহলে কাল দেখা হবে। ও হ্যাঁ, এর মধ্যে যদি কোনো খবর হয় তোকে জানিয়ে দেব। ঠিক আছে বলে ফোনটা রেখে চায়ে চুমুক দিতে গিয়ে দেখে চা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা চাটা ফেলে দিয়ে কাপটা রেখে জানালার দিকে এগিয়ে এসে যতদূর চোখ যায় সে দেখতে লাগলো। সূর্যাস্ত হয়ে যাওয়ার পরও পশ্চিম আকাশটা এখনও লাল হয়ে আছে। সন্ধে হয়ে আসছে দেখে ঘরের আলো জ্বালিয়ে দিয়ে নিজেকে একটু ঠিকঠাক করে চায়ের কাপ প্লেটটা হাতে নিয়ে সঞ্জয় বড় ঘরের দিকে হাঁটতে লাগলো। অনিতা সন্ধে প্রদীপ দিয়ে শাঁখ বাজিয়ে প্রণাম করে ঘর থেকে বের হতেই দেখে সঞ্জয় কাপ প্লেট হাতে বড় ঘরের দিকে যাচ্ছে। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে অনিতা নিজেই এগিয়ে এসে সঞ্জয়ের হাত থেকে সেগুলো নিয়ে বলল, এগুলো আবার আনতে গেলেন কেন? ঘরেই থাকতো। সঞ্জয় একেবারে অনিতার সামনাসামনি পড়ে একটু ঘাবড়ে গিয়ে মুখে হালকা একটা হাসি এঁকে বলল, না মানে ভাবলাম এই দিকেই আসছি, তখন হাতে করে নিয়ে যাই। অনিতা বলল, ঠিক আছে, আপনি ঘরে গিয়ে বসুন বলে সে চলে যাচ্ছে দেখে সঞ্জয় বলল, আমাকে কি আর এক কাপ চা দেওয়া যাবে? আসলে ভাই ফোন করছিল বলে ওর সঙ্গে কথা বলতে গিয়ে চাটা আর খাওয়া হয়নি, ঠান্ডা হয়ে গেছে। সঞ্জয়ের কথা শেষ হওয়ার আগেই অনিতা বলল, ঠিক আছে, আমি এখনই করে দিচ্ছি বলে সে রান্নাঘরের দিকে পা বাড়ালো। সঞ্জয় অনিতার চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার বড় ঘরের দিকে যেতে যেতে ভাবতে লাগলো,
অনিতার সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলতে পারলে ভালো লাগতো। এসো বাবা, বসো, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? ঘরে ঢুকতেই মোহনবাবু সঞ্জয়কে বললেন। সঞ্জয় তার ভাবনার জাল ছেড়ে বেরিয়ে বলল, না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, ভালোই লাগছে। তবে এলাকাটা একটু ঘুরে দেখতে পারলে হয়তো আরও ভালো লাগতো। ক্রমশ কী হয় দেখুন পরের পর্বে। আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।